Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullah. Our today's topic is chapter 6, part 3, preparation of financial statements. আমরা এর আগে প্রিয় শিক্ষার্থীরা আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের দুটো ক্লাস নিয়ে আলাপ করেছি। প্রথম ক্লাসে আমরা ওভারভিউ থিওরিটিক্যাল বেসিকটা আলাপ করেছি এবং সেকেন্ড ক্লাসে প্রথম ক্লাসে আমরা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলাপ করেছি। এখন আমরা সেকেন্ড ক্লাসে আলাপ করেছি মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট নিয়ে। এখন আমরা আলাপ করব ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, কমন সাইজ অ্যান্ড কম্পারেটিভ ফরম্যাটস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। এরপরে আমরা যথারীতি আমার পরিচয় দেখলা, তারপর আমরা দেখি যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট এর মানে কি। IFRS বলেছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ইজ দ্য নিউ নেম অফ দ্য ব্যালেন্স শিট। আচ্ছা, হোয়াট ইজ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট? A statement of financial position reports the assets and liabilities and equities of a company at a specific date. আবার দেখো, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন উইদিন দ্য ব্রেকেট আমরা বলছি সামটাইমস রেফার টু অ্যাজ ব্যালেন্স শিট। এটা এর আগে আমরা আলাপ করেছি। কি করে? রিপোর্টস দ্য অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি অফ এ কোম্পানি অ্যাট এ স্পেসিফিক ডেট। তাহলে তিনটা জিনিস নিয়ে আলাপ করে, রিপোর্ট করে। এক হচ্ছে অ্যাসেটস, সেকেন্ড হচ্ছে লায়াবিলিটিস অ্যান্ড থার্ড হচ্ছে ইকুইটি। কখনকার সময়ের অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি? একটা স্পেসিফিক ডেটের। দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন প্রেজেন্টস এ স্ন্যাপশট অফ এ কোম্পানিজ ফিনান্সিয়াল পজিশন অ্যাট এ পয়েন্ট অফ টাইম। এই যে আমরা উপরের লাইনে দেখেছি স্পেসিফিক ডেট, স্পেসিফিক ডেটটা হচ্ছে আসলে অ্যাট এ পয়েন্ট অফ টাইম। ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এখন আমরা দেখি ক্লাসিফাইড শব্দটা দিয়ে কি বোঝা যাচ্ছে বা আমাদের কাজ কি। ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন গ্রুপস টুগেদার সিমিলার অ্যাসেটস অ্যান্ড সিমিলার লায়াবিলিটিস। তাহলে কি করে তারা? গ্রুপস টুগেদার সিমিলার অ্যাসেটস অ্যান্ড সিমিলার লায়াবিলিটিস ইউজিং এ নাম্বার অফ স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অ্যান্ড সেকশনস। দিস ইজ ইউজফুল বিকজ items within a group have similar economic characteristics. তাহলে এটা কি? এটা খুবই প্রয়োজনীয়। কেন? কারণ এটা সিমিলার অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন অ্যাসেটস এবং লায়াবিলিটিস অথবা আইটেমগুলোকে এক একটা গ্রুপে আবদ্ধ করে রাখে। Classified statement of financial position generally contains the standard classification listed below. তাহলে ক্লাসিফিকেশনগুলো কি কি নামে হতে পারে সাধারণত? সেগুলো হচ্ছে অ্যাসেটসের দিকটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, নাম্বার 3 হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টস, নাম্বার 4 হচ্ছে কারেন্ট অ্যাসেটস। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিসের দিকে কি আছে? ইকুইটি আছে। Equity reflects the owner's contribution or owner's right on company's assets. এরপরে আছে লায়াবিলিটি সেকশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নন কারেন্ট লায়াবিলিটিস আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা একটা প্রোফর্মা দেখি ব্যালেন্স শিটের। প্রোফর্মাটা স্টার্ট হয়েছে এই স্লাইড থেকে। নাম্বার 1, অ্যাসেটস। অ্যাসেটসকে ক্লাসিফাই করা হয়েছে নন কারেন্ট অ্যাসেটস। এর মধ্যে এ হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে আবার 4টা ক্লাসিফিকেশন আছে। একটা হলো ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, সেকেন্ড হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস, তারপরে থার্ড হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস,
দ্যাট ইজ এমন সম্পদগুলো, এমন ফিক্সড অ্যাসেটগুলো এখনও পরিপূর্ণ আকার ধারণ করেনি, অ্যাসেটস ফরমেশন অথবা অ্যাসেটস অ্যাকুইজিশন পর্যায়ে কিছু খরচ হয়ে গেছে। ফোর্থ হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। ওই যে থার্ড হচ্ছে টেনজিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট, আর ফোর হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। এরপরে বি নাম্বার হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস, এর মধ্যে ইনভেস্টমেন্টস। সি নাম্বার হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস। ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস নেট, তার মানে যে অ্যাসেটসগুলা করকে বিলম্বিত করে সেইগুলার নেট অ্যাসেটস। লং টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, যদি আমরা দীর্ঘমেয়াদী কোনো ঋণ দেই অথবা ধার দেই সেগুলো এই টাইপের অ্যাসেটসের মধ্যে আছে। দে আর নট ইনভেস্টমেন্টস বাট নট টেনজিবল ফিক্সড অ্যাসেট। এরপরে ই নাম্বার হচ্ছে আদার নন কারেন্ট অ্যাসেটস। এখন আসো কারেন্ট অ্যাসেটসগুলোর ক্লাসিফিকেশন হলো কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, আদার কারেন্ট অ্যাসেটস। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসেট সাইডস। এখন ইকুইটিস অ্যান্ড লায়াবিলিটিস। শেয়ার হোল্ডার্স ফান্ড, ইকুইটিস লায়াবিলিটির মধ্যে প্রথম হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এর মধ্যে হচ্ছে এ হচ্ছে শেয়ার ক্যাপিটাল, বি হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সি হচ্ছে মানি রিসিভড এগেনস্ট শেয়ার ওয়ারেন্টস। তাহলে হোয়াট ইজ শেয়ার ক্যাপিটাল? শেয়ার ক্যাপিটাল হলো পেইড আপ ক্যাপিটাল বাই দ্য ওনার্স। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিটস হুইচ ইজ ক্লাসিফাইড অর স্কেটার্ড অ্যামাং দ্য রিটেইনড আর্নিংস আদার ওপেন রিজার্ভস। তার মানে যে সমস্ত সঞ্চিতির বিপরীতে কোনো সুনির্দিষ্ট অব্লিগেশন নাই সেই ধরনের সঞ্চিতি, এবং রিটেইনড আর্নিংসগুলো হচ্ছে মূলত রিজার্ভস অ্যান্ড সারপ্লাস। সি হচ্ছে মানি রিসিভড এগেনস্ট শেয়ার ওয়ারেন্টস। আমরা শেয়ার এখনো ইস্যু করিনি, কিন্তু শেয়ারের বিপরীতে টাকা গ্রহণ করে ফেলেছি যারা প্রসপেক্টিভ ওনার তাদের কাছ থেকে, সেটা হচ্ছে মানি রিসিভড এগেনস্ট শেয়ার ওয়ারেন্টস। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং, শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, সেটা ওয়ান কাইন্ড অফ prospective owners, shareholders. They are not till today finally shareholder, but they are our prospective and final just এখানে বলা যায় যে এদেরকে আমরা শেয়ার হোল্ডার হিসেবে ডিক্লেয়ার করেছি, কিন্তু সব টাকা এখনো তাদের কাছ থেকে পাইনি, যেটা অ্যালটমেন্টের এগেনস্টে। শেয়ার মানি, শেয়ার অ্যাপ্লিকেশনের পেন্ডিং অ্যালটমেন্ট, অ্যাপ্লিকেশনের মানি রিসিভ করা হয়েছে কিন্তু অ্যালটমেন্ট এখনো কল করা হয়নি, অ্যাডভান্স অ্যালটমেন্টের জন্য রেখে দেওয়া হয়েছে। থার্ড হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা লায়াবিলিটি সেকশনে চলে আসলাম, সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। কি কি? লং টার্ম বরোয়িংস, দীর্ঘমেয়াদের যে ধারগুলা, ঋণগুলা। আদার লং টার্ম লায়াবিলিটিস, অন্যান্য লং টার্ম দীর্ঘমেয়াদী দায়। লং টার্ম প্রভিশনস, দীর্ঘমেয়াদী যদি কোনো ভবিষ্যৎ ব্যবস্থা থাকে সেগুলা। কারেন্ট লায়াবিলিটিস, এর মধ্যে শর্ট টার্ম বরোয়িংস আছে, ট্রেড পেয়েবলস, দ্যাট ইজ অ্যাকাউন্টস পেয়েবল। সি হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটিস এবং ডি হচ্ছে শর্ট টার্ম প্রভিশনস। তাহলে আমরা এই হেডগুলার এগেনস্টে, যেমন আমরা এখানে বলেছিলাম যে this is useful because items within a group have similar economic characteristics. Our classified statement of financial সম্পর্কে position সম্পর্কে বলেছিলাম, groups together similar assets and similar liabilities. Groups together similar assets and similar liabilities using a number of standard classification and sections. These are the standard classification and sections. It is the asset side and it is equities and liability side. এখন আমরা general instruction for preparation of balance sheet. Current asset বলতে কি বুঝবো? When an asset satisfies any of the following criteria: A, it is expected to be realized in or intended for sale
or consumption in the company's normal operating cycle. তাহলে এমন এমন কি বলবো, আমাদের পাওনাকে বলবো যেটা টু বি রিয়েলাইজড ইন or intended for sale or consumption in, যেই পাওনাগুলো আমরা আদায় করতে পারবো অথবা বিক্রি করতে পারবো অথবা ভোগ করতে পারবো, দ্য কোম্পানিজ নর্মাল অপারেটিং সাইকেল, কোম্পানির স্বাভাবিক অপারেটিং সাইকেলের মধ্যে। বি নাম্বার, it is held primarily for the purpose of being traded. It is held primarily for the purpose of being traded. তার মানে এটা আমাদের সাথে, আমাদের কাছে থাকবে, আমাদের হিসাবে থাকবে, আমাদের মালিকানায় থাকবে, কি জন্য? প্রাথমিকভাবে এটা বিনিময় করার জন্য। সি নাম্বার, it is expected to be realized within 12 months after the reporting date. রিপোর্টিং ডেটের পরে, অর্থাৎ যেদিন এই অ্যাসেটটা সৃষ্টি হয়েছে, আমরা হিসাবের খাতায় রিপোর্ট করেছি, সেদিন থেকে 1 মাসের মধ্যে এটা রিয়েলাইজড হবে। or it is cash or cash equivalent unless it is restricted from being exchanged or used to settle a liability for at least 12 months after the operating date, reporting date. তাহলে এটা নগদে অথবা নগদ সমতুলে আদায় হবে, আমাদের হাতে আসবে, অথবা এটা কোনো একটা লায়াবিলিটি সেটেল করার জন্য, পরিশোধ করার জন্য এক্সচেঞ্জ করা হবে কতদিনের মধ্যে? রিপোর্টিং ডেট থেকে 12 মান্থসের মধ্যে। তারপরে আমরা বলছি অল আদার অ্যাসেটস শ্যাল বি ক্লাসিফাইড। এই যে কারেন্ট অ্যাসেটের এই ক্রাইটেরিয়ায় যে সমস্ত অ্যাসেটগুলো ক্লাসিফাইড হলো, এই ছাড়া আর সমস্ত অ্যাসেটগুলোকে নন কারেন্ট অ্যাসেট বলে আমরা ক্লাসিফাই করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছ যে কখন আমরা কারেন্ট অ্যাসেট বলবো। তাহলে কারেন্ট অ্যাসেট বলার জন্য আমাদের এ বি সি ডি তিনটা জিনিস সেখানে একেবারে মোস্টলি এমফেসাইজ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে অপারেটিং সাইকেলের উপর। অপারেটিং সাইকেল সম্পর্কে বলা হয়েছে 12 মান্থস পিরিয়ডের মধ্যে হবে। সেই জন্য এই ক্রাইটেরিয়ায় যেই অ্যাসেটগুলো পড়ে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর বাকি সমস্ত অ্যাসেটগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। এখন আমরা দেখি কারেন্ট লায়াবিলিটি। When a liability is satisfied any of the following criteria, A number, it is expected to be settled. এটা লায়াবিলিটি তো, অ্যাসেটের ক্ষেত্রে রিয়েলাইজড, লায়াবিলিটির ক্ষেত্রে হলো সেটেলড in the company's normal operating cycle. B number, it is held primarily for the purpose of being traded. C number, it is due to be settled within 12 months after the reporting date, or the company does not have an unconditional right to defer settlement of the liability for at least 12 months after the reporting date. কি বলছে? The company does not have an unconditional right to defer settlement of the liability for at least 12 months after the reporting date. অর্থাৎ লায়াবিলিটি সৃষ্টি হওয়ার, লায়াবিলিটিকে আমাদের হিসাবের খাতায় রিপোর্ট করার 12 মাসের পরে কোনো রাইট নাই, আনকন্ডিশনাল কোনো রাইট নাই এটাকে এই লায়াবিলিটির সেটেলমেন্টটা ডিফার করার জন্য। অর্থাৎ উইদিন 12 মান্থস উই শুড পে দ্য liability. That liability is current liability. Terms of a liability that could, at the option of the counterparty, result in its settlement by the issue of equity instruments do not affect its classification. বলা হচ্ছে যে terms of liability that could, at the option of counterparty, লায়াবিলিটির যে মেয়াদ, সেই মেয়াদটা কার উপর নির্ভরশীল? কাউন্টার পার্টি, অর্থাৎ যার নিকট আমরা দেনা তার উপর নির্ভরশীল। রেজাল্ট ইন ইটস সেটেলমেন্ট বাই দ্য, যদি এই লায়াবিলিটি সেটেল করার ক্ষেত্রে আমরা যদি ইকুইটি ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ লায়াবিলিটির হোল্ডারদেরকে যদি আমরা ওনার বানিয়ে দেই পরবর্তীতে সেটেলমেন্টের সময়, তারপরও এই লায়াবিলিটির ক্লাসিফিকেশনটা যদি উইদিন দ্য
নর্মাল অপারেটিং সাইকেল হয় তাহলে কারেন্ট লায়াবিলিটি হবে। কিভাবে শোধ করব বা করলাম তার উপর কারেন্ট লায়াবিলিটি ক্লাসিফিকেশন এর কোনো চেঞ্জ হবে না। তার মানে আমরা এখানে এমফেসিস দিতে চাচ্ছি যে লায়াবিলিটি হিসেবে আমাদের হিসাবের খাতায় রিপোর্টিং যে ডেটটা হবে সেই ডেটের মধ্যে যদি 12 মান্থস অথবা নর্মাল অপারেটিং সাইকেলের মধ্যে লায়াবিলিটি শোধ করার অব্লিগেশন থাকে, তাহলে সেই লায়াবিলিটি অবশ্যই কারেন্ট লায়াবিলিটি হবে, সেটা যেইভাবেই শোধ করা হোক না কেন। তাহলে আমরা কারেন্ট লায়াবিলিটির ক্লাসিফিকেশনটা দেখেছি। এখন অন্যান্য সমস্ত লায়াবিলিটি হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। আমরা কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস, নন কারেন্ট লায়াবিলিটি এই বিষয়গুলো যখন দেখেছি তখন আমরা খুব কেয়ারফুলি দেখেছি অপারেটিং সাইকেলের কথাটা। তো হোয়াট ইজ অপারেটিং সাইকেল? An operating cycle is the time between the acquisition of assets or for processing and their realization in cash or cash equivalents, where the normal operating cycle cannot be identified. It is assumed to have a duration of 12 months. তাহলে what is operating cycle? An operating cycle is the time, এটা একটা time between the acquisition of assets for processing and their realization in cash or cash equivalents. তাহলে কোনো একটা সম্পত্তির অর্জন, সম্পত্তির রিপোর্টিং এবং সেটাকে নগদ অথবা নগদ সমতুলে আদায়করণ পর্যন্ত যে টাইম গ্যাপটা সেটাকে আমরা বলছি অপারেটিং সাইকেল। হোয়ার দ্য নর্মাল অপারেটিং সাইকেল ক্যান নট বি আইডেন্টিফাইড, যখন কোনো কোম্পানির ডিক্লেয়ার্ড নর্মাল অপারেটিং সাইকেল থাকে না তখন আমরা বলি যে এটা সাধারণত 12 মান্থস। হোয়াট ইনফরমেশন উই হ্যাভ টু প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্টস, মেইনলি ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এটা আমরা ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন লেকচারেও এই স্লাইডটা আমি দিয়েছি, তখন হাইলাইট করা ছিল এই বিষয়টাই বারবার নিয়ে আসছি। এই কারণে আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে যাব, হোয়াট এভার ইট ইজ ব্যালেন্স শিট অর ইনকাম স্টেটমেন্ট, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া থাকবে? আমাদের 1 নম্বর ইনফরমেশন দেওয়া থাকবে ট্রায়াল ব্যালেন্স। হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স? এ ট্রায়াল ব্যালেন্স is a report that lists the balances of all general ledger accounts of a company at a certain point of time. The accounts reflected on trial balance are lists related to all major accounting items including assets, liabilities, equity, revenue, expenses, gain or losses. It is primarily used to identify the balance of debits and credits entries from the transaction recorded in the general ledger at a certain point of time. Finally, we say trial balance is the list of the result of all recorded transaction gathered under specific accounts head. এই বিষয়টা নিয়ে আমি এখানে আর বেশি আলাপ করতে চাচ্ছি না, কারণ আমার সেকেন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সেকেন্ড লেকচারে এটা নিয়ে আলাপ করা হয়েছে। আমি জাস্ট প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতার কারণে হুবহু স্লাইডটা এখানে আবার দিয়েছি। How can you use trial balance and adjustments or other data to prepare financial statements, especially income statement and balance sheet? অর্থাৎ আমরা কিভাবে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টগুলোকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির জন্য ব্যবহার করব। আমাদের উপরের এই কথাগুলোর দরকার নাই, আমরা এই লাইনটা থেকে from above classification we use assets, liabilities, equity to prepare balance sheet. From above classification we use assets, liabilities and equity to prepare balance sheet, কারণ আমাদের আজকের টপিক হচ্ছে ব্যালেন্স শিট প্রিপারেশন। এরপরে হচ্ছে এই স্লাইডটা আমি দিয়েছি, এটা কি illustration for use of trial balance balances. You are provided following list of accounts from a trial balance to indicate in which financial statement and under what classification each of the accounts would be reported. এটাও আমি লাস্ট লেকচারে দিয়েছি। কেন দিয়েছি? একটা মাত্র কারণ হচ্ছে যে আমাদের ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো অথবা অ্যাকাউন্ট সেটগুলা আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে প্রিপারেশনের জন্য ব্যবহার করি।
ব্যালেন্স শিট প্রিপারেশন করতে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে হয়। আমাদেরকে এক একটা মেজর গ্রুপ এর আন্ডারে একই ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্সের অ্যাসেটস এবং লায়াবিলিটিগুলোকে অ্যাকুমুলেট করতে হয়। যেমন এখানে বলা হচ্ছে, এই ইলাস্ট্রেশনের কথা হচ্ছে যে এই অ্যাকাউন্টস পেয়েবলটা ব্যালেন্স শিটের যাবে কিনা, গেলে কোন ক্লাসিফিকেশনের আন্ডারে যাবে। একইভাবে ইন্টারেস্ট পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমরা দেখি পরের পেজে আছে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল আমরা বলছি ফিনান্সিয়াল স্টেটমেন্টের নাম হচ্ছে ব্যালেন্স শিট, অর্থাৎ এটা ব্যালেন্স শিটে যাবে। এটা ক্লাসিফিকেশন অফ কারেন্ট লায়াবিলিটিস। তারপরে আমরা আগের স্লাইডে দেখি ইন্টারেস্ট পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি। আমরা এই তিনটা নাম মনে রাখি। তাহলে ইন্টারেস্ট পেয়েবল কোথায় দেখি তো একটু। ইন্টারেস্ট পেয়েবল, এই ইন্টারেস্ট পেয়েবল, এই ইন্টারেস্ট পেয়েবলটা কোথায় যাবে? ইন্টারেস্ট পেয়েবলটা যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। কোন ক্লাসিফিকেশন হবে? কারেন্ট লায়াবিলিটিস। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেটা অনুরোধ করব, ভিডিওটার এই পেজটাকে স্টপ করে দিয়ে এখান থেকে কয়েকটা নাম লিখবা, তারপরে আবার প্লে করবা। প্লে করে দিয়ে তুমি এখানে এই নামগুলো কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টে গেল এবং কোন ক্লাসিফিকেশনে গেল একটু কেয়ারফুলি দেখবা। যদি একটু সময় নিয়ে, ধরো এখানে আমি 3 মিনিট সময় ব্যবহার করেছি, এটাকে যদি তুমি পজ অ্যান্ড প্লে দিয়ে এবং আগে পরে নিয়ে প্লে করে যদি তুমি এটাকে বারবার দেখো এবং প্রত্যেকটা আইটেম সম্পর্কে নিজের বোধগম্যতায় চলে যাও, তাহলে আমার মনে হয় তোমরা ক্লাসিফিকেশন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট চয়েসের ক্ষেত্রে কোনো একটা অ্যাকাউন্ট সেটের তোমাদের আর অসুবিধা হবে না। নেক্সট আমরা যাই দেখি আমাদের একটা প্রবলেম, যে প্রবলেমটা আমি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে ব্যবহার করেছি। সেই প্রবলেমটাই আমি আবার এখানে দিয়েছি, যাতে করে তোমাদের নামগুলো সব সিমিলার থাকে, আগের কথাগুলো মনে পড়ে, এবং এই জিনিসগুলোকে যখন আমরা ব্যালেন্স শিটে ব্যবহার করি, ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো কোথায় কীভাবে যাচ্ছে তোমাদের কোনো অসুবিধা না হয়। যেমন এই অ্যাকাউন্ট সেটগুলো হলো ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং। দেখো, ক্যাশ থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু হচ্ছে, আমরা যদি এই ইলাস্ট্রেশনটা দেখি এবং এই ইলাস্ট্রেশনের সলিউশনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যাশ থেকে আরম্ভ করে ওনার্স ড্রয়িং পর্যন্ত সবই ব্যালেন্স শিটের আইটেম। তারপরে সেলস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টের আইটেম, ইন্টারেস্ট রেভিনিউ ইনকাম স্টেটমেন্টের আইটেম, নোটস পেয়েবল আবার ব্যালেন্স শিটের আইটেম। তারপরে আমরা দেখি একটু, আর কোনো ব্যালেন্স শিটের আইটেম এখানে নেই। তারপরে আমাদের যথারীতি এই 5টা অ্যাডজাস্টমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে ইনভেন্টরি সংক্রান্ত, সেকেন্ড হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড করেছে কত টাকা, এটা প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে রিলেটেড। অর্থাৎ প্রশ্নটা যেহেতু আমাদের আগের দুটো লেকচারেই দেখা আছে, আমরা এখন এই লেকচারে এই প্রশ্ন থেকে আমাদের রিকোয়ারমেন্ট কি, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাজ অফ December 31, 2012। আমরা এর আগে দেখেছি, আমাকে বলছে একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, তারপরে দেখেছি এখান থেকে একটা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করা। এখন আমরা দেখছি একই প্রশ্ন থেকে একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করা। আমরা দেখি, তাহলে দেখি আমরা ব্যালেন্স শিটের উপরে কি লিখতে হয়। আমরা প্রথমে কোম্পানির নাম লিখলাম, PW অডিও সাপ্লাই, নাম কি, ব্যালেন্স শিট। কখনকার সময়ের জন্য, একটা পয়েন্ট অফ টাইমের জন্য, এই জন্য আমরা বলছি অ্যাজ অন December 31, 2000। আমাদের প্রশ্নে ছিল 12, এটা ছিল 2012। তাহলে এটা যদি 2012 হয়, আমরা একটু দেখি এখানে এটাকে 2012 করে দেই। এটা হচ্ছে 2012। এখন আসো কারেন্ট অ্যাসেট। দেখো আমাদের এই কোশ্চেনে ক্যাশ কত আছে, 19,500, এবং ক্যাশের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে কারেন্ট অ্যাসেট ক্যাশ হলো 19,500। একইভাবে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আছে 16,100, এবং অ্যাকাউন্টস রিসিভেবল হ্রাস বা বৃদ্ধি করার মতো কোনো রকম কোনো
অ্যাডজাস্টিং এন্ট্রি বা আইটেম নেই, সেজন্য এখানে 16,100 বসে গেল। এরপরে আমরা দেখি ইনভেন্টরি আছে 40,500, প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 3,800। দেখো ইনভেন্টরি 40,000 টাকা, আমরা দেখলাম 40,500, আবার এখানে হলো 40,000 টাকা। তাহলে বিষয়টা কি আমরা একটু দেখি। এখানে ফিজিক্যাল কাউন্ট শোস অ্যাকচুয়াল ইনভেন্টরি ভ্যালুস টাকা 40,000, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং রেকর্ড অনুযায়ী আমরা আমাদের ইনভেন্টরি থেকে বিক্রয় করার ফলে কমে যাওয়া এবং ক্রয় করার ফলে বেড়ে যাওয়ার যে হিসাব নিকাশগুলো রেখেছি সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে 40,500 টাকার ইনভেন্টরি থাকার কথা। কিন্তু আমরা ইনভেন্টরিতে গিয়ে স্টোরে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে দেখলাম যে এটা 40,000 টাকা আছে। তার মানে নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার হতে পারে, স্বাভাবিক ক্ষতি হতে পারে, সেই সমস্ত কারণে 500 টাকা আমি দেখলাম যে কমে গেল। তাহলে আসলে আমার অ্যাসেট ভ্যালু কত? অবশ্যই 40,000 টাকা। সেজন্য আমরা এখানে কি লিখে দিয়েছি? আমরা এখানে লিখে দিয়েছি এটা 40,000 টাকা। এরপরে আমরা আরেকটা কারেন্ট অ্যাসেট দেখতে পাই, সেটা হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। কত? 3,800 টাকা। আমরা বলছি প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ফর 2,000 টাকা। তাহলে যদিও আমাদের হিসাবের খাতায় লেখা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 3,800 টাকা, কিন্তু আসলে এটা এক্সপায়ার হয়ে গেছে 2,000 টাকা, অর্থাৎ এটা ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে 2,000 টাকা। তাহলে এটার অ্যাসেট নেই, সেজন্য আমরা এখানে 3,800 বিয়োগ 2,000 সমান 1,800 টাকা লিখেছি। দেখো এখন টোটাল কারেন্ট অ্যাসেট হয়েছে 77,400 টাকা। এরপরে আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডের প্রিপারেশনে দেখেছি প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এখানে আমাদের ইকুইপমেন্ট কত আছে? 80,000 টাকা, এবং ইকুইপমেন্ট একটা অ্যাসেট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন দিস অ্যাসেটস ইজ কল্ড এ কন্ট্রা অ্যাসেট অথবা বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কত? 16,000 টাকা। তাহলে আমরা 80,000 টাকা থেকে 16,000 টাকা আগের বিপরীত সম্পদ ছিল, আবার এই বছর আমরা ডেপ্রিসিয়েশনের উপর ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েট করেছে 8,000 টাকা। তাহলে 16,000 প্লাস 8,000 আমাদের এক্সপায়ার্ড হয়েছে, যেটাকে আমরা যেহেতু অ্যাসেট ভ্যালু চেঞ্জ করিনি, অ্যাসেট ভ্যালু হিস্টোরিক্যাল কস্টে আছে 80,000 টাকা আছে, তাহলে কন্ট্রা অ্যাসেটের ভ্যালু হচ্ছে 16,000 প্লাস 8,000 সমান 24,000 টাকা। এই 24,000 টাকা বাদ দিলে 56,000 টাকা। আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 1,33,400 টাকা। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা কারেন্ট অ্যাসেটে ক্লাসিফাই করলাম, এবং আমাদের এখানে যে ইনফরমেশন পেলাম সেই ইনফরমেশনে অ্যাসেট সাইডে শুধু প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আন্ডারে একটা অ্যাসেট আছে, এছাড়া আর কোনো কিছু ক্লাসিফিকেশনে বা গ্রুপে আনার মতো কিছু নেই। এখন আমরা লায়াবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন দেখি। প্রথমে বলছি কারেন্ট লায়াবিলিটিস, নোটস পেয়েবল। দেখো এখানে আছে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। এখন আমরা বলবো যে নোটস পেয়েবল কি কারেন্ট না নন কারেন্ট? এখানে আমাদের জন্য একটা 5 নাম্বার আইটেমে ইনফরমেশন আছে। নোটস পেয়েবল অফ টাকা 5,000 আর ডিউ ইন জানুয়ারি 2013। আমরা 12 সালের 31শে ডিসেম্বরে আছি, তার 1 মাস পরেই আমরা কি করব? 5,000 টাকা নোটস পেয়েবল থেকে শোধ করে দিতে হবে, অব্লিগেশন আছে। তাহলে এই 10,000-এর মধ্যে 5,000 টাকা অবশ্যই উইদিন দ্য অপারেটিং সাইকেল, এটাকে আমরা বলবো কারেন্ট লায়াবিলিটি। সেজন্য আমরা এখানে নোটস পেয়েবলের কারেন্ট পোর্শন হচ্ছে 5,000 টাকা। এরপরে আসি অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল দেখো এখানে স্যালারিজ পেয়েবল। দেখো এখানে আছে কি অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? অ্যাকাউন্টস পেয়েবল হলো 20,800 টাকা। আর স্যালারিজ পেয়েবল এখানে নেই, আমরা এখান থেকে পেলাম স্যালারি অ্যাক্রুড ফর টাকা 5,000। দেখো নোটস পেয়েবল তো আগেই আমরা বুঝলাম, এখন অ্যাকাউন্টস পেয়েবল বুঝলাম এবং স্যালারিজ পেয়েবল বুঝলাম, সব মিলে আমাদের ফিগারটা কত হচ্ছে? 30,800 টাকা। এরপরে হচ্ছে লং টার্ম অব্লিগেশনস বা লং টার্ম লায়াবিলিটিস। দেখো নোটস পেয়েবলের যদি 5,000 টাকা কারেন্ট পোর্শন হয়, অবশ্যই বাকি 5,000 টাকা নন কারেন্ট পোর্শন, টোটাল লায়াবিলিটি হলো 35,800 টাকা। এখন আসো ওনার্স ইকুইটিতে। ক্যাপিটাল দেখো কি আছে? ওনার্স ক্যাপিটাল 83,000 টাকা, ওনার্স ড্রয়িং 15,000 টাকা। ওনার্স ক্যাপিটাল 83,000 টাকা, ওনার্স ড্রয়িং 15,000 টাকা। আর আমরা নেট ইনকাম পেয়েছিলাম
29,600 টাকা, এটা আগের লেকচারে আছে। তাহলে এই সমস্ত কিছু যোগ বিয়োগ করে 97,600 টাকা, এবং লায়াবিলিটিস এবং স্টক হোল্ডার্স ইকুইটি অথবা ওনার্স ইকুইটি মিলে আমাদের টাকা হচ্ছে 1,33,400 এবং অ্যাসেটস এর যোগফল 1,33,400। সো দিস আর আওয়ার ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখন তোমাদের জন্য আমরা আরেকটা কোম্পানি একটা ট্রায়াল ব্যালেন্স উপস্থাপন করছি, আপটাউন ক্যাবিনেট কর্পোরেশনের ট্রায়াল ব্যালেন্স, যেটা ডিসেম্বর 31, 2012-তে। কি কি আছে? ক্যাশ আছে, নোটস রিসিভেবল আছে। আমার মনে হয় তোমরা যদি ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে এবং ব্যালেন্স শিট প্রিপারেশনের ক্ষেত্রে এই উদাহরণটা ভালো করে দেখে থাকো, দেখো ইট ইজ দ্য কোশ্চেন অ্যান্ড ইট ইজ দ্য সলিউশন। তাহলে তুমি যখন এই নামগুলা পড়বা, ক্যাশ, আমরা বুঝতে পারছি এটা ব্যালেন্স শিটে যাবে, কোন সেকশনে যাবে? কারেন্ট অ্যাসেট সেকশনে যাবে। নোটস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স, একই নেচারের জিনিস। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস যখন পড়বো, দরকার হলে পড়লে আমি যদি না বুঝি, তখন আমি ভিডিওটাকে রিউইন্ড করে এখানে চলে যাব, এখানে চলে গিয়ে আমি নামটা দেখবো, তারপর এটা দেখবো, দেখে আমি আবার একটু দেখবো। প্রথম দিকে যখন তুমি শিখবা, তখন এই ধরনের একটু সময় ব্যয় করে যদি তুমি, কারণ তোমাকে অন্য কোথাও যেতে হচ্ছে না, এই ভিডিওটাকে টেনে এখানে এসে তুমি দেখতে পাচ্ছ যে আসলে এই নামের অ্যাসেট, এই নেচারের অ্যাসেট কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাচ্ছে এবং কোন ক্লাসিফিকেশনের আন্ডারে যাচ্ছে, তুমি দেখতে পাবা। যাই হোক, আমি বারবার পিছনে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমি যত ধরে ধরে বোঝাবো, সব কথাগুলো কিন্তু ওই জায়গায় আছে। আচ্ছা, এখন আমরা কি করলাম? আদার ডাটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট at a rate of 10% per year based on original cost of টাকা 67,000। দেখো, আমাদের ইকুইপমেন্টের কস্ট হচ্ছে 67,000, এটা হলো অরিজিনাল কস্ট অথবা হিস্টোরিক্যাল কস্ট, সেটার উপর 10% করে প্রত্যেক বছর ধরা হবে। তাহলে এই বছরের ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে কত? 67,000-এর 10% 6,700 টাকা। এরপরে বলছে যে এস্টিমেটেড ব্যাড ডেটস of 1 quarter of 1% of sales 4 লাখ টাকা। তাহলে এক কোয়ার্টারের ব্যাড ডেট কত? এক কোয়ার্টারের ব্যাড ডেট হচ্ছে সেলসের 1%। সেলস কত দেয়া আছে আমাদের? 4 লাখ টাকা। ব্যাড ডেট সম্পর্কে একটা কথা বলে রাখি, ব্যাড ডেট আমাদের যে সিস্টেমে আমরা করি সেটা হলো অ্যালাউন্স মেথড। অ্যালাউন্স মেথডে ভবিষ্যতে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলদের নিকট থেকে যে পরিমাণ ব্যাড হতে পারে, সেই পরিমাণ টাকাকে আমরা প্রভিশন আকারে রেখে দিয়ে খরচ হিসাবে দেখাতে পারি এবং দেখাই। এই প্র্যাকটিসটাকে আমরা বলি প্রভিশন মেথড। প্রভিশন মেথডে হলে তাহলে আমাকে কি করতে হবে? এস্টিমেশন করতে হবে। এস্টিমেশনের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তো একটা হচ্ছে এস্টিমেশন অন সেলস, আর একটা হচ্ছে এস্টিমেশন অন অ্যাকাউন্টস রিসিভেবল। আমাদের এই অঙ্কে হচ্ছে এস্টিমেশন অন সেলস। সি নাম্বারে বলা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার। ডি নাম্বারে বলা হচ্ছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস রিসিভেবল অ্যাজ অফ ডিসেম্বর 31st। তার মানে নোটস রিসিভেবলের উপর আবার সুদ পাওয়া যাবে। The rent expense account contains $500 rent paid in advance। তার মানে আমি রেন্ট এক্সপেন্সেসের মধ্যে প্রিপেইড রেন্ট দেখিয়ে দিয়েছি, এটাকে আমরা আলাদা করতে হবে। হুইচ ইজ অ্যাকসেপ্টেবল অ্যাপ্লিকেবল টু নেক্সট ইয়ার। তাহলে আমরা কোন বছরের জন্য প্রিপেইড করেছি? নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু এটা আর প্রিপেইড থাকবে না, এক্সপায়ার্ড হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। সেই অনুযায়ী এটা আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকবে। প্রপার্টি ট্যাক্সেস অ্যাক্রুড ডিসেম্বর 31st, 2000, এটা একটা লায়াবিলিটি। ইনকাম ট্যাক্স পেয়েবল এস্টিমেটেড 3,440, এটা প্রভিশন এগেনস্ট ইনকাম ট্যাক্স। তোমাকে কি বলা হচ্ছে? Instructions from the above trial balance and other data, prepare an income statement and a statement of retained earnings for the year ended 31st December 2012। তাহলে আমাকে কি করতে হবে? একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং একটা রিটেইনড আর্নিং স্টেটমেন্ট তৈরি করতে হবে। কখন? 31শে ডিসেম্বর 2012 তারিখে, যে বছরটা শেষ হয়েছে সেই বছরের জন্য। and an unclassified balance sheet at December 31st। 31শে ডিসেম্বর পর্যন্ত একটা আনক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করার জন্য।
তারপরে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন 31st ডিসেম্বর 2012। তুমি জার্নালাইজ করার সময় আমরা বলছি যে এক্সপ্লানেশনটা একটু অমিট করো, অর্থাৎ একটু সংক্ষিপ্ত করার জন্য, শুধু বোঝানোর জন্য এটা বলা হয়েছে। তাহলে দেখো এটাতে আমরা কি করেছি, এটাতে আমরা ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ইনস্ট্রাকশন কি ছিল, an income statement and statement of retained earnings। তো ইনকাম স্টেটমেন্ট যেহেতু কিছুই বলা হয়নি সেহেতু আমরা ক্লাসিফাইড আকারে করেছি। আমরা নেট ইনকাম বের করেছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই কোশ্চেনটা দেখবা, এখান থেকে যাবা ভিডিওটা রিউইন্ড করে, সেখানে তুমি এই আইটেমগুলোকে দেখে এসে জাস্ট বইয়ের পাতা উল্টানোর মতো এখানে ওই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্টের সাথে মিলিয়ে কিভাবে সলভ করা হয়েছে দেখে নিবা। কারণ প্রত্যেকটা আইটেম ধরে 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 বোঝালে এই ক্লাসটা ওভারলোডেড হয়ে যাবে। তোমরা প্লে অ্যান্ড পজ প্রক্রিয়ায় এই কাজটা করলে আমার মনে হয় ভালো হবে। তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস। দেখো এখানে নেট ইনকাম হয়েছে 12,200 টাকা বা ডলার। তাহলে রিটেইনড আর্নিং অন জানুয়ারি 1 কত ছিল দেখো, এই ব্যালেন্সটা এখানে আছে, খেয়াল করো। রিটেইনড আর্নিং, এই যে রিটেইনড আর্নিংস জানুয়ারি 1, 2012 অর্থাৎ ওপেনিং ব্যালেন্স 16,200। এই 16,200 প্লাস এই বছর হয়েছে 12,200, সব মিলে 28,400। এবং আমাদের আদার ডাটার মধ্যে আছে কি আছে, আদার ডাটার মধ্যে আছে না, আমাদের কোশ্চেনের মধ্যে আছে ডিভিডেন্ড দিয়েছে আমরা 2,000 টাকা। তাহলে ডিভিডেন্ডটা কোথেকে দিতে হবে, রিটেইনড আর্নিং থেকে দিতে হবে। সেই জন্য এখানে 2,000 টাকা বাদ দিয়ে আমরা বলছি 26,400 টাকা। এখন আসো কি আমরা এখানে ইনস্ট্রাকশনে কি বলেছে, ইনস্ট্রাকশনে বলেছে যে অ্যান আনক্লাসিফাইড ব্যালেন্স শিট। না, এটা আনক্লাসিফাইড ব্যালেন্স শিট হবে না। আমরা এতক্ষণ ধরে ক্লাসিফাইড ব্যালেন্স শিটের উপর কাজ করেছি, সুতরাং আমরা এটাকে বলবো ক্লাসিফাইড ব্যালেন্স শিট। আমরা এখন তাহলে কি করব, একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখো, আমরা ক্লাসিফিকেশন কি করেছি, প্রথমে লিখেছে অ্যাসেটস। অ্যাসেটসকে ক্লাসিফাই করেছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটের পরে বলছি যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আর কোনো কিছু নেই, এটা টোটাল অ্যাসেট পেয়েছি। এখন আসো কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, টোটাল লায়াবিলিটিস, এরপরে স্টক হোল্ডার্স ইকুইটি, তারপরে আমরা যোগ করে পেলাম 1,45,340 টাকা। শিক্ষার্থীরা তোমরা যদি মনে করো যে প্রত্যেকটা আইটেম আমি ধরে ধরে বোঝাবো, তাহলে অনার্স লেভেলের একজন স্টুডেন্টের জন্য এটা ঠিক না। আমি তোমাদেরকে বলছি যে এই যে আমরা এখানে নোটস রিসিভেবল লিখলাম 16,000, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম 41,000, তারপরে ইন্টারেস্ট রিসিভেবল লিখলাম 8,800, তারপরে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস বাদ দিয়ে দিলাম 3,000। তো এই যে জিনিসগুলো এইভাবে লিখা, তারপরে সেটা বাদ দেয়া, তোমরা যদি কোশ্চেনের সাথে অংশটুকু মিলিয়ে না পারো বা অন্য কোথাও না পারো, প্লিজ আমাকে স্টেটমেন্টের নামটা বলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি এই কমেন্টগুলোর ইনশাল্লাহ উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব। সেটা আমার মনে হয় ভালো হবে আমাদের জন্য। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট বি ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি এ নাম্বার, আমরা বলছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমাদের কোশ্চেন ছিল এটা, ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট অ্যাট দ্য রেট অফ 10% পার ইয়ার বেসড অন অরিজিনাল কস্ট। সেকেন্ড হচ্ছে ব্যাড ডেট 1 কোয়ার্টারের জন্য হবে কত, 4 লক্ষ টাকার 1%, দ্যাট ইজ 4,000 টাকা। আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস আগে কত ছিল, 2,000 টাকা ছিল। তাহলে দেখো এই জিনিসটা আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিতে কীভাবে আমরা নিয়ে আসলাম, বললাম যে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে কেন এরকম হলো, দেখো আমরা এখানে দেখলাম আমাদের কোশ্চেনের মধ্যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কত আছে,
2000 টাকা আছে। তারপর এই সংক্রান্ত আর কিছু আছে কিনা একটু দেখি, আমরা দেখি এখানে এই সংক্রান্ত আর কিছু নেই। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হচ্ছে 2000 টাকা। Estimated bad debts for 1 quarter is of 1% of sales. 1% of sales 4000 টাকা। তারপরে ইনকাম স্টেটমেন্টে এটা কি করেছে, আমরা ইনকাম স্টেটমেন্টে করেছে হলো ব্যাড ডেট এক্সপেন্স 1000 টাকা। 1000 টাকা হাউ ইটস অ্যারাইভড হচ্ছে হলো ইয়ার এন্ডেড ডিসেম্বর, ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর। এখানে আমরা কি লিখেছি, তার মানে হচ্ছে 1 quarter of 1% of 4000 টাকা। Estimated bad debts of 1 quarter, 1% of sales 4000 টাকা। তার মানে 1 quarter মানে হলো 3 মাসের জন্য। 3 মাসের জন্য হচ্ছে 1% of 4000 টাকা। তার মানে এটা রিনিউ হতে থাকে। রিনিউ হতে থাকলে আমরা এখানে 1%-এ কত হয়, 4000 টাকা হয়। আবার আমাদের এই জায়গায় আছে হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স হচ্ছে কত, ডাউটফুল অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হচ্ছে 2000 টাকা। 2000 টাকা যদি হয় তাহলে এই হিসাবটা হচ্ছে তোমার কত, ব্যাড ডেট এক্সপেন্স 1000 টাকা। কিভাবে হলো, আমাদের এক্সপ্লেনেশন আছে হচ্ছে হলো এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া উচিত ছিল 1 কোয়ার্টার হিসাব করে। এটা তোমাদেরকে পরবর্তীতে আমি কমেন্টে দিয়ে দেব। এরপরের আমাদের হচ্ছে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স। দেখো এই অ্যাডজাস্টমেন্টের জন্য ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার 360 টাকা। তাহলে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স কত ছিল, 900 টাকা। 900 টাকা কোনো বিষয় না, 360 টাকা এক্সপায়ার হয়েছে। সেই জার্নালটা আমরা করেছি। আমরা বলছি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এইভাবে ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ, প্রিপেইড রেন্ট এক্সপেন্স, এই অ্যাডজাস্টমেন্টগুলা তোমরা বুঝে বুঝে করবা। এরপরে তোমাদের আজকের ক্লাস শেষের দিকে প্রায় আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা হলো অ্যাটলিস্ট 5 সিমিলার প্রবলেম ফ্রম ইউর রেফারেন্স বই। অর্থাৎ তুমি কাইসুর বই থেকে হোক অথবা বাংলা যে কোনো বই থেকে হোক, এই ধরনের একটা ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট থেকে তুমি কি করবা, আগামী ক্লাসের আগ পর্যন্ত অথবা তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এরকম 5টা অ্যাসাইনমেন্ট করে ফেলবা। 5টা প্রশ্ন থেকে 5টা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অথবা রিটেইনড আর্নিং স্টেটমেন্ট এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো করে ফেলবা। আর এই আলোচনা থেকে যে কোনো রকম কোশ্চেন তোমরা অবশ্যই, আমি বারবার বলেছি, কমেন্টের মধ্যে দিবা। আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আজকের এই ক্লাসটাকে সবার জন্য সফল হওয়ার সুযোগ দান করুন। মে আল্লাহ accept all of our effort. Thank you very much.